সকলকে নলেজ গেইন চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, সামনেই WBCS প্রিলিমস এক্সাম। তোমরা যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আমি বিগত 10 বছরের প্রশ্ন বিশ্লেষণ করে ভারতের অর্থনীতির ওপরে একটি সাজেশন তৈরি করেছি এবং সাজেশনের সঙ্গে প্রত্যেকটি পয়েন্ট বিস্তারিত বিশ্লেষণ করেছি তোমাদের জন্য, যাতে তোমাদের পরীক্ষায় সুবিধা হয়। তো সেগুলি তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। আশা করছি তোমাদের যদি কোনো দুর্বলতা থাকে অনেকটা কম কেটে যাবে। কি কি সাজেশন আছে আজকে ভারতের অর্থনীতির, চলো দেখে নিই। প্রথমে আছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অর্থাৎ পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে প্রত্যেক বছর কিছু না কিছু প্রশ্ন থাকছেই এবং কিছু রিপিট কোশ্চেন থাকছে, যেগুলো আমি পরে আলোচনা করছি। নীতি আয়োগ, বর্তমান পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরিবর্তে যেটি রয়েছে সেটা হচ্ছে নীতি আয়োগ। সেগুলি সম্পর্কে এখন প্রশ্ন আসা রিসেন্ট শুরু হয়েছে। তো বিগত বছর প্রশ্ন বিশ্লেষণ করে যা পেয়েছি তোমাদের কাছে আমি তুলে ধরব। কর ব্যবস্থা, আমরা ভারতের অর্থনীতি পড়ছি, তা কর ব্যবস্থা থেকে অবশ্যই আমাদের কিছু ধারণা থাকা দরকার। ভারতের এই অর্থনৈতিক ক্ষেত্র, কী কী ক্ষেত্র আছে, প্রাথমিক ক্ষেত্র, মাধ্যমিক ক্ষেত্র, টার্সারি ক্ষেত্র, এখান থেকেও কম বেশি প্রশ্ন থাকছে। বিভিন্ন কমিটি, কমিশন, তোমরা এখান থেকে যদি দেখো, পরে আমি যখন আলোচনা করব দেখবে কমিটি কমিশন থেকে প্রায় একটা করে কোশ্চেন, রিপিট কোশ্চেন থাকছে। ঠিক আছে, সেগুলো নিয়ে আমি পরে আলোচনা করছি। আরবিআই, মানে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্পর্কে আমি আলাদা করে কেন দিয়েছি, কারণ এখান থেকে প্রত্যেক বছর কোশ্চেন থাকছেই। তো এটাকে আমি বিস্তারিতভাবে যেগুলো থেকে কোশ্চেন এসেছে সেগুলো নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করেছি। কেন্দ্রীয় সংস্থা সমূহ, কি কি কেন্দ্রীয় সংস্থা বলতে নাবার্ড, সেবি, এগমার্ক, এক্সিম, এনএসবি প্রভৃতি আরও অন্যান্য কিছু কেন্দ্রীয় সংস্থা রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা দেখব। উল্লেখযোগ্য শিল্পনীতি সমূহ, ভারতের কিছু শিল্পনীতি রয়েছে যেগুলি ভারতের শিল্পকে বা অর্থনীতিকে আরও মজবুত করেছে, সেগুলি সম্পর্কেও পরীক্ষায় কম বেশি দু একটা প্রশ্ন এসেছে বিগত 10 বছরে। সেগুলো নিয়ে আমরা পরে দেখব যে কোনগুলো এসেছে আর কীরকম প্রশ্ন আসতে পারে। তারপরে দেখো জনগণনা সম্পর্কিত। জনগণনা সম্পর্কিত বলতে কেমন শিক্ষার হার, কেমন জনঘনত্ব, তো এই সমস্ত বিষয়ে খুব বেশি না হলেও মাঝে মাঝে বিগত 10 বছরে 3টে বছরে প্রশ্ন এসেছে, তার জন্য এই জিনিসটা তোমার সাজেশনে রেখেছি, এবারেও হয়তো আসতে পারে। ভারতের অর্থনীতিতে আন্তর্জাতিক সংস্থা সমূহ, আন্তর্জাতিক সংস্থা সম্পর্কে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো দেখতে, তাও আন্তর্জাতিক সংস্থা সম্পর্কে ডাব্লিউটিও বলছি, IMF আর ওয়ার্ল্ড ব্যাংক সম্পর্কে আমি কিছু বলেছি। তো সেগুলো তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে, আমি ভেতরে ডিটেলসে বলে দেবো, তো প্রত্যেকে ওটা দেখে নিও। ইকোনমিক্যাল টার্ম, আমরা অর্থনীতি সম্পর্কে পড়ব, তো অর্থনৈতিক বিভিন্ন শব্দগুলো সম্পর্কে জানবো না তাই কখনো হয় না। অর্থনীতি জানতে গেলে আমাকে অর্থনীতির কিছু শব্দ সম্পর্কে অবশ্যই জানতে হবে, যেমন জিডিপি কি, জিএনপি কি, তারপরে বেস ইয়ার কি, M1, M3, ব্যাংক রেট, CRR, SLR, তারপরে রেপো রেট, এগুলো কি, এগুলো সম্পর্কে আমরা সবার শেষে বিস্তারিত জানবো। ঠিক আছে, এগুলো সম্পর্কে না জানলে অর্থনীতি পড়াটা আমাদের প্রায় অসম্পূর্ণ থেকে যায়। তো সবার শেষে আমরা এগুলো জানবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একেবারে দেখবে ভিডিওটা, আমাদের এটা সাজেশন ছিল, পরে আমরা এই সাজেশনটা বিশ্লেষণ করব। তো চলো বিশ্লেষণ করি। তো যাওয়ার আগে বন্ধুরা, যদি আমাদের এই ভিডিওটি তোমাদের কাছে কাজে আসে, তো ভিডিওটাকে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও এই ভিডিও দেখে কিছুটা উপকৃত হয়। চলো আজকের ভিডিও বিশ্লেষণটা শুরু করি। প্রথমে রয়েছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটি শুরু হয়েছে 1951 থেকে 1956 সালের মধ্যে, অর্থাৎ 1951 সালে শুরু হয়েছে এবং শেষ হয়েছে 1956 সালে।
1951 সালে এটা আসে পরীক্ষায়, দেখো আমি লাল কালি দেখিয়েছি, যেটা পরীক্ষায় এসেছে গত বছর, বিগত বছরের প্রশ্নে। হ্যারাল্ড ডোমার মডেল, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল হ্যারাল্ড ডোমার মডেলের অনুকরণে। প্রধান গুরুত্ব দেওয়া হয়েছিল কৃষি ও শক্তি ক্ষেত্রে। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনায় প্রধান গুরুত্ব ছিল হচ্ছে কৃষি এবং শক্তি। এনডিসি গঠিত হয়েছিল, এনডিসি অর্থাৎ ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, 1952 সালে 6 আগস্ট এটি গঠিত হয়েছিল। আর এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু করে ন্যাশনাল পরিকল্পনা কমিশন গঠিত হয় 1951 সালে। প্রথম অর্থ কমিশন গঠিত হয়েছিল এবং যার চেয়ারম্যান ছিলেন কেসি নিয়োগী, 1952 সালে। ঠিক আছে, তারপরে দেখো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে যে প্রশ্নটা রিপিটের পর রিপিট কোশ্চেন এসছে, গত 10 বছরে অনেকবার এসছে কোশ্চেনটা, সেটা হচ্ছে এটা কোন মডেল অনুকরণে হয়েছিল? প্রশান্ত চন্দ্র মহলানবিশ মডেল অনুকরণে হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো, ভারী শিল্পের উপর জোর দেওয়া হয়েছিল, অর্থাৎ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিসের উপর জোর দেওয়া হয়েছিল? ভারী শিল্পের উপর। ভিলাই, রাউরকেল্লা, দুর্গাপুর ইস্পাত কারখানা বিদেশি সহায়তায় গড়ে ওঠে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল 1956 থেকে 1961 সাল পর্যন্ত। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়ে গেছে। তারপরে দেখো 3টি বার্ষিক পরিকল্পনা। আমি কিন্তু পরপর সব পরিকল্পনা দিইনি, কারণ যেগুলো পরীক্ষায় এসেছে সেইগুলো থেকেই দিয়েছি, এক্সট্রা কিছু দিইনি। 3টি বার্ষিক পরিকল্পনা হয়েছিল, সেই সময়টা হচ্ছে 1966 থেকে 1969 মধ্যে। এই সময়কে বলা হয় প্ল্যান হলিডে। বলছে দেখো, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় পরপর 2টি যুদ্ধের কারণে সেই সময় প্রায় সমস্ত পরিকল্পনা বরাদ্দ প্রতিরক্ষা খাতে ব্যয় হওয়ায় এই বার্ষিক পরিকল্পনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটা পরীক্ষায় প্রশ্ন এসেছে এরকম যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলাকালীন ভারত 2টি যুদ্ধের সম্মুখীন হয়েছিল, তো সেটা কিন্তু তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হবে। যেই কারণে সেই সমস্ত যেখানে বরাদ্দ করা হয়েছিল সেগুলো সমস্ত কিছু প্রতিরক্ষা খাতে চলে যাওয়ায় সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছিল। তার ফলস্বরূপ পরপর 3টি বার্ষিক পরিকল্পনার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। তারপরে দেখো পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল 1974 থেকে 78 খ্রিস্টাব্দ পর্যন্ত। একটু ফলো করবে, 74 থেকে 78 4টে বছর হয়। এই প্রশ্ন এখানে এরকম আসছে যে কোন পরিকল্পনা মেয়াদ শেষের 1 বছর আগেই শেষ হয়ে যায়, সেটা হচ্ছে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। কি ছিল এটা? এটার বিষয়বস্তু ছিল স্বনির্ভরতা ও দারিদ্র দূরীকরণ, এর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। এর স্লোগান ছিল গরিবি হটাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটি পরীক্ষায় এসেও ছিল, যে গরিবি হটাও কোন পঞ্চবার্ষিক পরিকল্পনায় স্লোগান ছিল। তারপরে দেখো অন্তর্দয় যোজনা চালু হয়েছিল 1977 সালে। কোথায়? রাজস্থানে। অন্তর্দয় যোজনা চালু হয়েছে 1977 সালে রাজস্থানে প্রথম। তারপরে দেখো রোলিং প্ল্যান হয়েছিল 1978 থেকে 1980 সাল পর্যন্ত। প্রধানমন্ত্রী মোরারজি দেশাই এর নেতৃত্বে জনতা দল সরকার রোলিং প্ল্যান গ্রহণ করেছিল। জনতা দল সরকার, এই মোরারজি দেশাই ছিলেন এই প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পরিকল্পনা। কারণ দেখো বলছে এখানে, এটা আগে বলে নিই যে এটি 1992 থেকে 1997 সালে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। জন ডাব্লিউ মিলার মডেল ছিল এই পরিকল্পনার মডেল। জন ডাব্লিউ মিলার এই পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মুক্ত অর্থনীতির প্রথম পরিকল্পনা, অর্থাৎ এই পরিকল্পনায় মুক্ত অর্থনীতি চালু করা হয়েছিল। শিল্পের আধুনিকীকরণ করা হয়েছিল, এফডিআই এর সূচনা করা হয়েছিল, অর্থাৎ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এর সূচনা করা হয়েছিল। মিড ডে মিল স্কিম চালু করা হয়েছিল, যেটা 1995 সালে 1 আগস্ট চালু হয়েছিল। এতে কি হয়েছে, ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত মানে যারা পড়বে স্টুডেন্টদের, ছাত্রছাত্রীদের ওই খাওয়ার যেটা দেয় না, মিড ডে মিল, সেটার ব্যবস্থা করেছিল অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে 1995 সালে 1 আগস্ট। আর সর্বশেষ পরিকল্পনা ছিল হচ্ছে
দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সবার শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 12তম, 2012 থেকে 2017 পর্যন্ত। পরীক্ষায় আসতে পারে এই কোশ্চেনটা, এটা কোনো পরীক্ষায় আসেনি, কারণ 2017 সালে এটা শেষ হয়েছে, তারপরে এর জায়গায় আসে নীতি আয়োগ। ঠিক আছে, নীতি আয়োগটা দেখবো এবার। নীতি আয়োগ কি বলছে দেখো, নীতি আয়োগ, এই প্রশ্নটা গত বছর এসেছিল যে নীতি আয়োগের নীতি কথার পুরো নাম কি? ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। নীতি কথার পুরো কথার নাম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। এটা কোশ্চেন এসেছে একবার, আবার আসতে পারে। দেখো 2015 সালের 1 জানুয়ারি প্রতিষ্ঠিত হয় নীতি আয়োগ, যা পরিকল্পনা কমিশনের পরিবর্তে কাজ করে। অর্থাৎ পরিকল্পনা কমিশন যে কাজটা করতো, পঞ্চবার্ষিক পরিকল্পনা পেশ করতো, তো সে তার পরিবর্তে নীতি আয়োগ এসেছে। এর সভাপতি হচ্ছে প্রধানমন্ত্রী, বর্তমানে নরেন্দ্র মোদী। সহসভাপতি হচ্ছে রাজীব কুমার এবং সিইও অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার অমিতাভ কান্ত বর্তমানে রয়েছে এগুলো। ফুল টাইম মেম্বার, এই নীতি আয়োগের ফুল টাইম মেম্বার হচ্ছে বিবেক দেবরয় আর VK সারস্বত। ঠিক আছে, আর গভর্নিং কাউন্সিলের সদস্য কারা? গভর্নিং কাউন্সিলের সদস্য হচ্ছে সব রাজ্যের অর্থাৎ 29টি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রশাসিত অঞ্চলের লিউটেন্যান্ট গভর্নর, এরা হচ্ছে এর গভর্নিং কাউন্সিলের মেম্বার। এর উদ্দেশ্য কি? নীতি আয়োগের উদ্দেশ্য দেখো বলছে, পরিকল্পনা কমিশনের তুলনায় নীতি আয়োগে রাজ্য সরকারের অংশগ্রহণের বিষয়টি অনেক স্বচ্ছ। এক কথায় বলা যায়, পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সঠিকভাবে কার্যকর করার জন্যই তৃণমূল স্তর থেকে উন্নয়ন প্রক্রিয়া কার্যকর করা প্রয়োজন। সেই উদ্দেশ্যেই নীতি আয়োগ গঠিত হয়েছে। বোঝা গেল তো? সব মানে তৃণমূল স্তর থেকে এই উন্নয়ন কার্যকর করা প্রয়োজন, যদি কিনা এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সঠিকভাবে কার্যকর করা হয়, তো সেই জন্যই নীতি আয়োগ গঠিত হয়েছে। নীতি আয়োগ, এইখান থেকে এই কোশ্চেনগুলো পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলাকালীন পরীক্ষা এসেছে। তো এখন যেহেতু পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেই, তাই সেই কোশ্চেনটা নীতি আয়োগের সঙ্গে ঢুকতে পারে, সেই জন্য আমি কোশ্চেনটা দিয়ে দিয়েছি। বলছে নীতি আয়োগ একটি উপদেষ্টা সংস্থা বা অ্যাডভাইজারি বোর্ড। ভারতীয় সংবিধানের নীতি আয়োগের কোনো উল্লেখ নেই। ঠিক আছে, নীতি আয়োগকে ভারত সরকারের থিঙ্ক ট্যাঙ্ক বলা হয়। এখান থেকে একটা প্রশ্ন আসছে যে নীতি আয়োগ কিভাবে সৃষ্টি হয়েছে, সংবিধান সংশোধন করে না মানে ক্যাবিনেটের অনুমোদন অনুসারে? তো অবশ্যই ক্যাবিনেট চেয়েছিল নীতি আয়োগ আসুক, তাই নীতি আয়োগ এসছে, সংবিধান সংশোধন করার প্রয়োজন হয়নি। তারপরে দেখো বলছে, পরের পয়েন্টে আসি, আমাদের যে সাজেশন ছিল তার নীতি আয়োগের পরে ছিল কর ব্যবস্থা। কর ব্যবস্থাতে কি বলছে? কর ব্যবস্থা হচ্ছে 2 রকম কর পাওয়া যায়, আমরা জানি। একটা হচ্ছে প্রত্যক্ষ কর, আর একটা হচ্ছে পরোক্ষ কর। প্রত্যক্ষ কর কোনগুলো? না, যে সমস্ত ট্যাক্স আমরা সরাসরি সরকারকে দিই, অর্থাৎ আমরা নগদ ট্যাক্স সরকারকে কোনো কিছুতে দিই, সেটা হচ্ছে প্রত্যক্ষ কর। আর যেগুলো আমি সরাসরি সরকারকে দিচ্ছি না, কোনো দ্রব্য কিনছি তার মধ্যে ইনক্লুডেড আছে, তার মধ্যে ট্যাক্সটা আছে। প্রত্যক্ষ কর কোনগুলি? ইনকাম ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স, স্টেট ডিউটি, এগ্রিকালচার ইনকাম ট্যাক্স, কর্পোরেশন ট্যাক্স, গিফট ট্যাক্স, ক্যাপিটাল গেইন ট্যাক্স, ল্যান্ড রেভিনিউ ট্যাক্স। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রত্যক্ষ কর, ডাইরেক্ট ট্যাক্স। বলে রাখি, এই যে এগ্রিকালচার ইনকাম ট্যাক্স আর ল্যান্ড রেভিনিউ ট্যাক্স, এই দুটি ট্যাক্স কিন্তু রাজ্য সরকার ভোগ করে, সরাসরি রাজ্য সরকার ভোগ করে। ঠিক আছে, এগ্রিকালচার থেকে যে ইনকাম আয়করটা পাওয়া যায় সেটা রাজ্য সরকার নেয়, এটা কেন্দ্র সরকারের কোনো হাত নেই। পরে দেখো পরোক্ষ কর বা ইনডাইরেক্ট ট্যাক্স কোনগুলি? সেলস ট্যাক্স, সার্ভিস ট্যাক্স, কাস্টমস ডিউটি, এক্সাইজ ডিউটি, স্ট্যাম্প ডিউটি, রোড ট্যাক্স, এন্টারটেনমেন্ট ট্যাক্স, ইলেকট্রিসিটি ট্যাক্স। এই সমস্ত ট্যাক্সগুলি হচ্ছে পরোক্ষ কর বা ইনডাইরেক্ট ট্যাক্স। এখান থেকে প্রশ্ন আসে, এটি কোন ট্যাক্স? ঠিক আছে, বা এতগুলি একটা ট্যাক্স বলে দেবে, এর মধ্যে কোনটি পরোক্ষ কর বা কোনটি প্রত্যক্ষ কর, এরকম বলে দেয় প্রশ্নে। তো দেখো পরে দেখো কি বলছে, এগুলোর থেকেও প্রশ্ন আসে ট্যাক্স থেকে, এটাও ট্যাক্সের একটা অংশ। প্রশ্ন এখান থেকে প্রশ্ন আসে যে সংবিধানের 268 ধারা অনুসারে এমন কতগুলি কর আছে যা আরোপ করে কেন্দ্র সরকার,
কিন্তু সংগ্রহ করে এবং ভোগ করে হচ্ছে রাজ্য সরকার। এমন কিছু কর আছে যা আরোপ করে কেন্দ্র সরকার, কিন্তু সংগ্রহ করছে আর ভোগ করছে রাজ্য সরকার। কোনগুলি সেগুলো? স্ট্যাম্প কর, ঔষধপত্র ও প্রসাধন সামগ্রীর ওপর কর, এগুলি হচ্ছে রাজ্য সরকার সংগ্রহ করে এবং ভোগ করে। পরে দেখো বলছে সংবিধানের 269 নং ধারা অনুসারে এমন কতকগুলি কর আছে যা আরোপ ও সংগ্রহ করে কেন্দ্র সরকার, কিন্তু সংগৃহীত কর সমস্ত রাজ্যগুলির মধ্যে বন্টন করা হয়। অর্থাৎ এই 269 নম্বর যে সমস্ত করগুলি রয়েছে সেগুলো কেন্দ্র সরকার আরোপ করে এবং সংগ্রহ করে, কিন্তু সংগ্রহ করা অর্থ কেন্দ্র সরকার নেয় না, সেগুলো সমস্ত রাজ্যের মধ্যে ভাগ করে দেয়। সেগুলো কি কর? অকৃষি সম্পত্তির উপর উত্তরাধিকার কর ও সম্পত্তি কর, সংবাদপত্র ও বিজ্ঞাপন কর। এই সমস্ত করগুলো কেন্দ্র সরকার নেয় না, আরোপ করে, সংগ্রহ করে, কিন্তু এগুলো সবকটা রাজ্য তাদের মধ্যে ভাগ করে দেয়। এবার দেখো বলছে 270 নং ধারা। 270 নং ধারা বলছে এমন কিছু কর আছে যেগুলি কেন্দ্র সরকার আরোপ করে এবং সংগ্রহ করে, কিন্তু যে অর্থ সংগ্রহ করে সেই সংগৃহীত অর্থ কেন্দ্র সরকার ও রাজ্য সরকারগুলির মধ্যে বণ্টিত হয়। অর্থাৎ এই যে 270 নম্বর ধারার করটা, সেই করগুলো আরোপ করে এবং সংগ্রহ করে কেন্দ্র সরকার, কিন্তু যে অর্থটা পাচ্ছে সেটা কেন্দ্র সরকার এবং সেই রাজ্যগুলির মধ্যে ভাগ করে নেয়। সেটা হচ্ছে কি কর? আয়কর আর উৎপাদন শুল্ক। এই সমস্ত কর হচ্ছে এই রাজ্য সরকারও নেয়, কেন্দ্র সরকারও নেয়, ভাগাভাগি করে নেয়। এই ভাগটা কে করে? এই ভাগটা করা হচ্ছে অর্থ কমিশন। ঠিক আছে? তো এখানে বলে রাখি, আয়কর যেটা আছে, কৃষির থেকে যে আয়করটা পাচ্ছে সেটা কিন্তু কেন্দ্র সরকার নিতে পারে না। কৃষির থেকে যে আয়করটা পায় সেটা কিন্তু সরাসরি রাজ্য সরকারই নেয়। এবার দেখো পরে আসছি অর্থনৈতিক ক্ষেত্র। অর্থনৈতিক ক্ষেত্র কোনগুলি? অর্থনৈতিক ক্ষেত্র হচ্ছে প্রাথমিক ক্ষেত্র, মাধ্যমিক বা গৌণ ক্ষেত্র এবং টারসারি ক্ষেত্র। এখানে এই অর্থনৈতিক ক্ষেত্রে কোন কোন কাজ এর মধ্যে পড়ে, কার মধ্যে পড়ে দেখে নিই। এখান থেকেই প্রশ্নগুলো দেয়। কৃষিকাজ, বনসৃজন, মৎস্য প্রতিপালন, খনিজ সম্পদ আহরণ, এগুলি হচ্ছে প্রাথমিক অর্থক্ষেত্রের মধ্যে পড়ে। আর মাধ্যমিকের মধ্যে পড়ে শিল্পায়িত পণ্য উৎপাদন বা ম্যানুফ্যাকচারিং, খনন কাজ, বিদ্যুৎ, গ্যাস ও জল সরবরাহ, এগুলি হচ্ছে মাধ্যমিক বা গৌণ ক্ষেত্রের মধ্যে পড়ে। পরে দেখো টারশিয়ারি। টারশিয়ারি কোনগুলো? বাণিজ্য, পরিবহন, যোগাযোগ, বীমা ও ব্যাংকিং, গৃহ নির্মাণ, সামাজিক, ব্যক্তিগত ও সম্প্রদায়গত পরিষেবা। অর্থাৎ সমস্ত রকম পরিষেবাগুলোই টারশিয়ারি ক্ষেত্রের মধ্যে পড়ে। যেমন ধরো মোবাইল পরিষেবা, এই হাসপাতালের পরিষেবা দিচ্ছে সেটা, তারপর বাণিজ্য করতে যাচ্ছে, আমাদের যে পরিবহন যাচ্ছে, রেল, বাস, ট্রাম, এগুলো তো পরিষেবা, একটা পরিষেবা দিচ্ছে। তো এই ব্যাংকিং, ব্যাংক, বিমা, তো এগুলি সবকটা যে টারশিয়ারি ক্ষেত্র। ঠিক আছে? এই এই তিনটে ক্ষেত্রের মধ্যে সব থেকে বেশি সংখ্যক লোক নিযুক্ত থাকে প্রাথমিক ক্ষেত্রে। 50% মতন লোক বর্তমান ভারতে, 50% জনগণ প্রাথমিক ক্ষেত্রের উপর নির্ভরশীল। ঠিক আছে? তো আর একটা জিনিস হচ্ছে, এই যে প্রাথমিক ক্ষেত্র, মাধ্যমিক ক্ষেত্র, গৌণ ক্ষেত্র রয়েছে, সেগুলির জিডিপিতে কার কেমন অবদান রয়েছে। জিডিপিতে, ভারতের জিডিপিতে কার কেমন অবদান? 2017-18-তে যা ডেটা বলছে প্রাথমিক ক্ষেত্র 16.4% অবদান দিয়েছে জিডিপিতে, মাধ্যমিক ক্ষেত্র 28.4% আর টারশিয়ারি ক্ষেত্র 55.2% তার জিডিপিতে অবদান। বলে রাখি এটা কিন্তু 2017-18 ডেটা। হ্যাঁ, পরে দেখো কি আছে। পরে এবার আসছে বিভিন্ন কমিটি বা কমিশন, এগুলি রয়েছে। তো আমাদের যে সাজেশন ছিল, আমি কিন্তু সাজেশন অনুযায়ী পরপর আমি তোমাদের এই সাজেশনটা বিশ্লেষণ করে দিচ্ছি যে কোন জায়গার থেকে প্রশ্নটা আসছে। তোমরা ভিডিওটা দেখার পরে নিজেদের কাছে যদি কোনো বই থাকে সেগুলো পড়ে নেবে ভালো করে, এই সমস্ত সাজেশন অনুযায়ী পড়বে, দেখবে পরীক্ষা হলে খুব ইজিলি এই কোশ্চেনের অ্যান্সার তোমরা করতে পারছো। চলো, তো বিভিন্ন কমিটি, কমিশন কী কী রয়েছে। প্রথমে দেখো অর্থ কমিশন। অর্থ কমিশন বলছে সংবিধানের 280 নং ধারা অনুসারে ভারতের রাষ্ট্রপতি অর্থ কমিশন গঠন করেন। অর্থ কমিশন রাষ্ট্রপতিকে কেন্দ্র ও রাজ্য সরকারগুলির মধ্যে রাজস্ব বন্টন, কেন্দ্রীয় সাহায্য ও অনুদান এবং বিভিন্ন বিষয়ে বিচার ও সুপারিশ করে থাকে। অর্থ কমিশনের কাজ,
এটা হচ্ছে অর্থ কমিশনের কাজ। অর্থ কমিশন কী কী কাজ করে, ঠিক আছে। আর এই অর্থ কমিশনে রয়েছে সংবিধানের 280 নং ধারায়। কে গঠন করে? রাষ্ট্রপতি গঠন করে। অর্থ কমিশন 5 বছরের জন্য নিয়োগ করা হয়। বর্তমান অর্থ কমিশনের সভাপতি হচ্ছে নন্দ কিশোর সিং। রিসেন্ট ইনি অ্যাপয়েন্ট হয়েছেন। নন্দ কিশোর সিং 15তম অর্থ কমিশন। এবং 14তম অর্থ কমিশন হচ্ছে দিয়ে দিয়েছে এখানে যদি পরীক্ষায় দেয়, ওয়াই.ভি. রেড্ডি। ওয়াই.ভি. রেড্ডি হচ্ছে ভারতের 14তম অর্থ কমিশন। 15তম হচ্ছে নন্দকিশোর সিং। কমিটি দেখো, নরসিংহাম কমিটি। এই নরসিংহাম কমিটি থেকে না হলেও 10 বছরে 4বার প্রশ্ন এসছে, কম করে 4বার এখান থেকে প্রশ্ন এসছে। কী করে এই কমিটি? নরসিংহাম কমিটি ব্যাংক ব্যবস্থায় স্বচ্ছতা, ব্যাংকের স্বায়ত্তশাসন, সুদের হার নির্ধারণে ব্যাংকের স্বাধীনতা, ব্যাংক আইনের নিয়মিত মূল্যায়ন ও সংশোধন প্রভৃতি বিষয়ে সুপারিশ করে। এই সমস্ত বিষয়ে এই নরসিংহাম কমিটি সুপারিশ করে কার কাছে? রাষ্ট্রপতির কাছে, ঠিক আছে। পরে দেখো চেল্লাইয়া কমিটি। চেল্লাইয়া কমিটি গঠিত হয়েছে 1990-এর দশকে। সেই সময় ভারতের কর কাঠামো সংস্কারের জন্য গঠন করা হয়েছিল চেল্লাইয়া কমিটি। অর্থাৎ প্রশ্ন যদি আসে যে চেল্লাইয়া কমিটি কি করেছিল, কেন, কার সঙ্গে সম্পর্কিত, তখন হবে কর কাঠামো সংস্কারের জন্য চেল্লাইয়া কমিটি গঠন করা হয়েছিল 1990-এর দশকে। মালহোত্রা কমিটি। মালহোত্রা কমিটি 1993 সালে গঠন করা হয়। কি জন্য? বিমা ক্ষেত্রে সংস্কারের জন্য। এটা কর সংস্কার আর হচ্ছে বিমা ক্ষেত্রে সংস্কারের জন্য। আর ব্যাংকের সঙ্গে সম্পর্কিত নরসিংহাম কমিটি, ঠিক আছে। চলো এবার কি আসছে, এবার দেখো আরবিআই এসেছে। আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ভারতের ব্যাংকের ব্যাংক, মানে ব্যাংকের ব্যাংক মানে সমস্ত ব্যাংক তো আছে, তার উপরে যে ব্যাংক থাকে সেটা হচ্ছে আরবিআই। এই আরবিআই সম্পর্কে দুটো কথা বলি। আরবিআই কিন্তু সাধারণ মানুষ কোনো ব্যাংক অ্যাকাউন্ট করতে পারে না, অ্যাকাউন্ট খুলতে পারে না, ঠিক আছে। বিশিষ্ট ব্যক্তিরা আর বিভিন্ন ব্যাংক সেই ব্যাংকে অ্যাকাউন্ট খোলে। চলো আরবিআই সম্পর্কে কী আছে দেখে নিই আজকে। আরবিআই অ্যাক্ট 1934 দ্বারা ভারতের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তৈরি হয়েছিল 1935 সালে 1 এপ্রিল। হিল্টন ইয়াং কমিশনের সুপারিশে আরবিআই স্থাপিত হয়। প্রথম গভর্নর ছিলেন স্যার অসবর্ন স্মিথ। আরবিআইয়ের প্রথম গভর্নর অসবর্ন স্মিথ। আর বর্তমান গভর্নর হচ্ছে শক্তিকান্ত দাস, ঠিক আছে। তারপরে বলছে আরবিআই জাতীয়করণ হয় 1949 সালে। অর্থাৎ আরবিআই আগে ছিল বেসরকারি, জাতীয়করণ হয়েছিল স্বাধীনতার পরে 1949 সালে জাতীয়করণ হয়েছিল। এখান থেকে প্রশ্ন দেয় কিন্তু আরবিআই কত সালে জাতীয়করণ করা হয়েছিল। আরবিআই এর প্রতীক কি? আরবিআই এর প্রতীক হচ্ছে বাঘ আর তাল গাছ, মনে থাকে যেন। তো আরবিআই বলছি এর কাজ কি? আরবিআই কাজ কি? আরবিআই কাজ অনেকগুলোই আছে, অনেক কাজ আছে, কিন্তু এগুলো আমি দিয়েছি কেন, এই চারটে দিয়েছি কারণ এখান থেকে প্রশ্ন আসছে, তো সেগুলো দিয়েছি। সব আরবিআই করতে গেলে একটা বড় ভিডিও হয়ে যাবে, ঠিক আছে। তো আমি একদম ইম্পর্টেন্ট দেখে তোমাদের দিয়েছি এগুলো। মুদ্রা ছাপানো, সরকারকে প্রয়োজনীয় ঋণ ও পরামর্শ দেওয়া, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা, দেশের ব্যাংক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা। আরবিআই এগুলি করে, এছাড়া অনেক কাজই করে, এগুলি পরীক্ষায় ঘুরে ফিরে এসেছে, তাই জন্য এই প্রশ্ন এগুলোই আমি তুলে দিয়েছি। আরবিআই আর কি করে? আরবিআই দেখো ব্যাংক রেট, রেপো রেট, এসএলআর, সিআরআর প্রভৃতি স্থির করে। অর্থাৎ ব্যাংকের যে রেট থাকে, ব্যাংক রেট, রেপো রেট, সিআরআর, এসএলআর প্রভৃতি স্থির করে। এগুলো কি সেগুলো আমি পরে তোমাদের যে ইকোনমিক্যাল টার্ম আছে না, বলেছি সাজেশনে, তো সেখানে আমি এগুলো সম্পর্কে বিস্তারিত বলছি, ঠিক আছে। চলো এবার দেখো বলছে কেন্দ্রীয় সংস্থাসমূহ। কেন্দ্রীয় সংস্থা যেগুলো আছে সেগুলো থেকে কেমন প্রশ্ন আসছে। আমি কিন্তু কেন্দ্রীয় সংস্থা শর্টে একদম যেখান থেকে প্রশ্ন আসে, যেগুলো পড়লেই পারা যাবে, আমি সেগুলোই আমি দিয়েছি, ঠিক আছে। নাবার্ড, কি পড়তে হবে নাবার্ড থেকে? অবশ্যই নাবার্ডের ফুল ফর্ম। নাবার্ডের ফুল ফর্ম থেকে শুধু বিসিএস পরীক্ষা নয়, অনেক পরীক্ষায় ফুল ফর্ম থেকে প্রশ্ন দেয়। নাবার্ডের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এর প্রধান কার্যালয় হচ্ছে মুম্বাইতে। দেখো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস বলে রাখি,
যে সমস্ত জিনিস শর্ট ফর্ম থাকে তাদের যদি আমরা বড় মানে ফুল ফর্ম জানতে পারি তাহলে তাদের কাজ সম্পর্কে ধারণা পাওয়া যায়। যদি বলে নাবার্ড কী কাজ করে, এখানে ফুল ফর্মে আছে সে এগ্রিকালচার এবং রুরাল ডেভেলপমেন্ট করে, অর্থাৎ কৃষিখাত গ্রামীণ কৃষিকার্য গ্রামীণ অঞ্চলে কৃষিকাজ এর উপর এই মানে নাবার্ডটা বেশি গুরুত্ব দেয়। তো যখনই প্রশ্ন আসবে তখন তার ফুল ফর্মটা মনে করলে তোমার তাদের কাজ সম্পর্কে বা ওই নাবার্ড সম্পর্কিত প্রশ্ন করলে পারা যাবে। এটা বলে রাখছি, একটু খেয়াল রেখো, পরীক্ষার সময় দেখবে অনেক কোশ্চেন এমনি পারবে। 1982 সালে 12 জুলাই বি শিবরামন কমিটির সুপারিশে নাবার্ড গঠন করা হয়েছিল। এটি ভারতবর্ষের গ্রামাঞ্চলে কৃষিকাজ ও অন্যান্য অর্থনৈতিক কাজের জন্য অর্থ প্রদান করে। গ্রামাঞ্চলে কৃষিকাজ ও অন্যান্য অর্থনৈতিক কাজের জন্য অর্থ প্রদান করে। দেখেছো, যদি আমরা পুরো ফুল ফর্মটা মনে রাখতে পারি তাহলে সহজেই কিন্তু আমরা তার প্রশ্নের উত্তরটা দিতে পারবো একটু ভাবনা চিন্তা করলেই। নাবার্ড এর 100% শেয়ার বর্তমানে ভারত সরকারের, আগে ছিল না, যখন তৈরি হয় তখন 50% শেয়ার ছিল ভারত সরকার এবং 50% শেয়ার ছিল আরবিআই এর কাছে। বর্তমানে 100%ই ভারত সরকারের। এক্সিম ব্যাংক, ঠিক আছে, EXIM হবে, মিস্টেক হয়েছে ওটা, EXIM এক্সিম ব্যাংক। এক্সিম ব্যাংকের ফুল ফর্ম হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক। 1982 সালে গঠিত হয়। দেখো এই সম্পর্কে কিছু বলিনি কেন, এখানে প্রশ্ন এটাই দেয় এক্সিম ব্যাংক কি করে। সে ভারতের রপ্তানি আমদানি দেখাশোনা করে বা রপ্তানি আমদানির সঙ্গে সম্পর্কিত যে ব্যাংক সেটা হচ্ছে এক্সিম ব্যাংক, ব্যাস। এনএইচবিটা কি? এনএইচবি হচ্ছে ন্যাশনাল হাউজিং ব্যাংক, 1980 সালে গঠিত হয়েছিল। দেখো এখান থেকে কি প্রশ্ন আসবে, যে ভারতের যে সমস্ত গৃহ লোন দেয় কোন সংস্থা, এখানে গৃহ লোন মানে এনএইচবি ন্যাশনাল হাউজিং ব্যাংক, হাউস মানে ঘর, ঠিক আছে। তো দেখো আইসিআইসি ব্যাংক ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, 1955 সালে। তো ইন্ডাস্ট্রিয়াল মানে কি? শিল্প। তো আইসিআইসিআই ব্যাংক শিল্পের ক্ষেত্রে লোন দেয় বা শিল্প সংক্রান্ত কিছু একটা বলবে। ওটা তো ছিল 1955 সালে। আমি বেশি ডিটেলসে যাচ্ছি না, উপর দিয়ে যাচ্ছি, যেগুলো পড়লে তোমরা সচরাচর প্রশ্নগুলো পারবে। আইএফসিআই ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স অ্যান্ড কর্পোরেশন অফ ইন্ডিয়া, এটা হচ্ছে আইএফসিআই। এই যে ইন্ডাস্ট্রিয়াল রয়েছে, তো এগুলো যখনই পরীক্ষায় আসবে খুব এখান থেকে এই সমস্ত জিনিস থেকে খুব কঠিন কোশ্চেন দেয় না, একটা ধারণা থেকে তোমাদের কোশ্চেন দেয়। শিল্পনীতি সমূহ, ঠিক আছে। দেখো তোমাদের শিল্পনীতি থেকেও কিছু কোশ্চেন এসেছে। কেমন কেমন কোশ্চেন আসে আমি একটু বলে দিই ছোটো করে, যে ভারতের মিশ্র অর্থনীতির প্রবর্তনের কথা বলা হয় 1948 সালের প্রথম শিল্পনীতিতে। এটি সুপারিশ করেন তৎকালীন শিল্পমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখার্জি। 1956 সালে শিল্পনীতিতে ভারী শিল্পের ওপর জোর দেওয়া হয়েছিল। এটি মহালনোবিস মডেল অনুযায়ী তৈরি হয়েছে 1956 সালে শিল্পনীতি। তারপরে যেটা আসে একটু গুরুত্বপূর্ণ, নব শিল্পনীতি 1991। এই নীতিতে অর্থনীতিতে বিদেশি বিনিয়োগের দরজা খুলে দেওয়া হয়। বিশ্বায়ন, বেসরকারীকরণ ও উদারীকরণের নীতি গ্রহণ করা হয়। রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে জন্য সংরক্ষিত শিল্পের সংখ্যা 17 থেকে কমিয়ে 8-এ আনা হয়। অর্থাৎ কিছু কিছু শিল্প রয়েছে যেগুলি মানে বেসরকারি হাতে দেওয়া হয়নি, রাষ্ট্রের হাতে রয়েছে। যেমন ধরো এই রেল পরিষেবা, তারপরে খনিজ, যেমন ওই খনিজ তেল, ঠিক আছে, সোনা, এগুলো সব সরকারি হাতে রেখে দিয়েছে, বাকিগুলো কিছু আছে বেসরকারিকরণ করা হয়েছে। তারপর বলছে শিল্প লাইসেন্সিং পলিসি চালু করা হয়েছিল। এই 1991 সালে শিল্পনীতি করা হয়েছিল, তারপরে কিন্তু ভারতে উদারনীতিকরণ ব্যবস্থা চালু হয় এবং যার ফলে ভারতে বিভিন্ন বিদেশি কোম্পানি ভারতে এসে ব্যবসা বাণিজ্য করার সুযোগ পায়। যার বিদেশি কোম্পানি ভারতে এসে ব্যবসা করলে কি হবে না, ভারতের আর্থিক উন্নয়ন ঘটবে, বিনিয়োগ বেশি হবে। তারপরে দেখো জনগণনা সম্পর্কিত যে প্রশ্নগুলো হয় সেটা খুব ছোট করে আমি দিয়েছি, যেগুলো খুবই ইম্পর্টেন্ট, জেনে রাখা খুবই দরকার আমাদের পক্ষে, সেগুলোই আমি দিয়েছি, খুব বেশি দিইনি। জনগণনা সম্পর্কিত একটা বিশাল বড় ভিডিও করা যায়, কিন্তু আজকে যেহেতু সাজেশন করছি এবং বিশ্লেষণ করছি তাই জন্য বেশি কিছু যায়নি, যেগুলো পরীক্ষায় এসেছে সেগুলোই আমি এসেছি। বলছে ভারতবর্ষের প্রথম জনগণনা শুরু হয় 1872 সালে এবং 2011 সালে জনগণনা হলো ভারতের
15তম জনগণনা, 15th জনগণনা। এই জনগণনা প্রতি 10 বছর অন্তর অন্তর হয় এবং আগামী জনগণনা হবে 2021 সালে, 2021 সালে, ঠিক আছে, 2021 সালে, 10 বছর অন্তর অন্তর হয়। জনঘনত্ব 2011 সালে জনঘনত্ব হচ্ছে 382 জন প্রতি বর্গ কিলোমিটার। 2001 থেকে 11 পর্যন্ত জনঘনত্ব বৃদ্ধির হার 17.5%। সর্বাধিক জনঘনত্ব রয়েছে বিহারে, কত? 1006 জন। কোথাও 1006 আছে, কোথাও 1002 আছে। সরি, বিহার হচ্ছে 1102 বা 1106। এই 1100-এর উপরে একটাই স্টেট আছে, বিহার, ঠিক আছে। সর্বনিম্ন জনঘনত্ব হচ্ছে অরুণাচল প্রদেশ, 17 জন প্রতি বর্গ কিলোমিটার। পশ্চিমবঙ্গ জনঘনত্ব কত? 1029 জন। পশ্চিমবঙ্গ জনঘনত্ব 1029 জন। বিহারের পরে সেকেন্ড আছে পশ্চিমবঙ্গ। লিঙ্গ অনুপাত অর্থাৎ সেক্স রেশিও 2011 জনগণনা অনুযায়ী নারী পুরুষ অনুপাত 1000 জন পুরুষে 943 জন মহিলা। অনুপাত বলে এইভাবে 1000:943। নারী পুরুষ বলে অনুপাত হচ্ছে 1000:943, 1000 জন পুরুষে 943 জন মহিলা। সর্বাধিক হচ্ছে কেরলে 184 জন, অর্থাৎ 1000 জন পুরুষে নারীর সংখ্যা 1084 জন। সর্বনিম্ন হরিয়ানাতে 877 জন, সবথেকে কম। পশ্চিমবঙ্গের লিঙ্গ অনুপাত অর্থাৎ সেক্স রেশিও হচ্ছে 1000:947। শিক্ষার হার বর্তমানে ভারতবর্ষে 74.04%, 74.04%। সর্বাধিক কেরলে 94%, সর্বনিম্ন বিহারে 61.8% এবং পশ্চিমবঙ্গের শিক্ষার হার 77.08%। তারপরে দেখো বলছে পশ্চিমবঙ্গের জনবহুল জেলা। পশ্চিমবঙ্গের জনবহুল জেলা হচ্ছে উত্তর 24 পরগনা, যেটা ভারতের দ্বিতীয়, সেকেন্ড ইন ইন্ডিয়া। পশ্চিমবঙ্গের লিঙ্গ অনুপাত সর্বাধিক হয়েছে দার্জিলিংয়ে আর সর্বনিম্ন কলকাতাতে। পশ্চিমবঙ্গের জনঘনত্ব সর্বাধিক কলকাতায় জনঘনত্ব, আর শিক্ষার সর্বাধিক হচ্ছে পূর্ব মেদিনীপুর। আন্তর্জাতিক সংস্থা, দেখো আন্তর্জাতিক সংস্থা আমি আগের ভিডিও যেটা কারেন্ট অ্যাফেয়ার্সের সাজেশন ছিল সেই ভিডিওতে আমি বলেছি যে আন্তর্জাতিক সংস্থা সম্পর্কে তোমরা পড়বে, সেগুলো সম্পর্কে, সেগুলো কবে স্থাপিত হয়, কবে তার কোথায় হেড মানে প্রধান কার্যালয়, তার সিইও কে, ঠিক আছে। কিন্তু আবার এখানে কেন দিয়েছি, কারণ এই সমস্ত সংস্থা ভারতের অর্থনীতির ক্ষেত্রে এটা বিশেষ ভূমিকা রাখে, তাই জন্য এটা দেওয়া। ওয়ার্ল্ড ব্যাংক স্থাপিত হয়েছিল 1945 সালে। এটি কি করে? এটি উন্নয়নমূলক কাজে বিভিন্ন সংস্থাকে ঋণ দেয়। এই ওয়ার্ল্ড ব্যাংক থেকে রাজ্য সরকার ঋণ নিতে পারে, কোনো একটা কর্পোরেশন মানে পৌরসভা ঋণ নিতে পারে, দেশ ঋণ নিতে পারে, কোনো একটা সংস্থা ঋণ নিতে পারে। আর IMF হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, গঠিত হয়েছে 1943 সালে। প্রধান কার্যালয় ওয়াশিংটন DC, USA-তে অবস্থিত। এ কাকে ঋণ দেয়? এই IMF ঋণ দেয় বিভিন্ন একটা দেশকে। ভারত যদি চাই IMF থেকে ঋণ নিতে পারে, কিন্তু রাজ্য সরকার চাইলে IMF থেকে ঋণ নিতে পারে না। এটা জন্য দুটোর মধ্যে পার্থক্য, এই জন্য দুটো দেওয়া, ওয়ার্ল্ড ব্যাংক আর IMF এর কাছ থেকে শুধুমাত্র দেশ হিসেবে ঋণ নেওয়া যেতে পারে, কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে ঋণ নেওয়া যেতে পারে না। আর ওয়ার্ল্ড ব্যাংক বিভিন্ন উন্নয়নমূলক যে পরিসংখ্যান বের করে, ঠিক আছে। দেখো তারপরে কি আছে, তারপরে রয়েছে ইকোনমিক্যাল টার্ম। যে সমস্ত শব্দগুলি আমাদের পরিচিত হওয়া দরকার সেগুলি প্রথমে রয়েছে ব্যাংক রেট। ব্যাংক রেটটা কি বলছে? ভারতের কেন্দ্রীয় ব্যাংক RBI যে নির্দিষ্ট সুদে তার নিয়ন্ত্রণাধীন অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলিকে ঋণ দেয় তাকে বলে ব্যাংক রেট। অর্থাৎ RBI অন্যান্য ব্যাংকগুলিকে যে নির্দিষ্ট সুদের হারে ঋণ দেয় তাকে বলে ব্যাংক রেট। এই যখন মুদ্রাস্ফীতি হয় না, সেই সময় RBI এই ব্যাংক রেটকে বাড়িয়ে দেয়, যার ফলে বাণিজ্যিক ব্যাংকগুলি RBI-কে বেশি পরিমাণ সুদ দেয়, যেই ফলে বাজারে অর্থের যোগানটা কমে যায়, তার ফলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসে।
বুঝা গেল? তারপরে দেখো রেপো রেট। রেপো রেট হচ্ছে স্বল্প সময়ের জন্য বাণিজ্যিক ব্যাংকগুলি আরবিআই থেকে টাকা ধার নেয়। যে সুদের হারে টাকা ধার নেয় সেটা হচ্ছে রেপো রেট। স্বল্প সময়ের জন্য বাণিজ্যিক ব্যাংকগুলি যে নির্দিষ্ট সুদের হারে আরবিআইয়ের কাছ থেকে টাকা ধার নেয় সেই সুদের হারকে বলে রেপো রেট। রিভার্স রেপো রেট। রিভার্স রেপো রেটটা রেপো রেট ঠিক বিপরীত। অর্থাৎ যখন টাকার দরকার হয় তখন ব্যাংকগুলি আরবিআই থেকে ঋণ নেয়, কিন্তু যখন ব্যাংকগুলির কাছেই, বাণিজ্যিক ব্যাংকগুলির কাছেই মানে বেশি বেশি পরিমাণ টাকা চলে আসে, তখন কি করবে? তখন একটা নির্দিষ্ট সুদের হারে এই ব্যাংকগুলি আরবিআইকে টাকা জমা দেবে, মানে এক্সট্রা করে রেখে দেবে আরবিআই কাছে। তো যে সুদের হারে রাখবে তাকে বলে রিভার্স রেপো রেট। ঠিক আছে? তারপরে দেখো এসএলআর। এসএলআর স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও। লিকুইডিটি রেশিও, দেখো লিকুইডিটি কথাটা আছে, তো এর সঙ্গে কিছু একটা জড়িত আছে। প্রতিটি বাণিজ্যিক ব্যাংক একটি নির্দিষ্ট হারে তাদের মোট জমা পুঁজির একটি অংশ আরবিআইতে তরল অ্যাসেট, যেমন সোনা, তরল অ্যাসেট রূপে জমা রাখে, তাকে বলে এসএলআর, স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও। ঠিক আছে? প্রতিটি বাণিজ্যিক ব্যাংক একটি নির্দিষ্ট হারে তাদের মোট জমা পুঁজির একটি অংশ আরবিআইতে জমা রাখে, এটা বাধ্যতামূলক, জমা রাখতেই হবে। ঠিক আছে? তো এটাকে বলে এসএলআর। ক্যাশ রিজার্ভ রেশিও, সিআরআর। সিআরআর হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও। বলছে যে ব্যাংকগুলিকে প্রতিনিয়ত যে নির্দিষ্ট পরিমাণ অর্থ আরবিআইতে জমা রাখতে হয় তাকে বলে সিআরআর। অর্থাৎ এই যে এসএলআর আর সিআরআর, এসএলআর হচ্ছে মোট যে একটা অংশ, মোট পুঁজির একটা অংশ জমা রাখে, এটা সামথিং 21% কি 24% ওঠানামা করে এরকম। আর ক্যাশ রিজার্ভ রেশিও হচ্ছে সিআরআর, হচ্ছে ব্যাংকগুলি প্রতিনিয়ত প্রায় প্রতিদিনই আরবিআইতে জমা রাখতে হয় একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ, যেমন 4%, বর্তমানে হয়তো 4% রয়েছে, 4% অর্থ প্রতিদিন এই জমা রাখতে হয় আরবিআইয়ের কাছে, তো সেটা হচ্ছে সিআরআর। এই যে ব্যাংক মানে যখন আরবিআই মনে করলো যে বাজারে অর্থের যোগানটা বেড়ে গেছে, অর্থাৎ বাজারে খুব সহজেই অর্থ চলে গেছে, মানুষের হাতে টাকা পৌঁছে গেছে, তখন আরবিআই এই সিআরআরটা বাড়িয়ে দেয়, অর্থাৎ ক্যাশ রিজার্ভ রেশিওটা একটু বেশি পরিমাণ করতে হবে, প্রতিনিয়ত বেশি পরিমাণ অর্থ জমা রাখতে হবে আরবিআইতে। তখন যখন প্রতিদিনই বা প্রতিনিয়ত বেশি বেশি পরিমাণ অর্থ জমা রাখতে হয় আরবিআইতে, তখন বাজারে টাকার যোগানটা কমে যায়, যার ফলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসে। তাই জন্য এখানে বলা হয়েছে এটি বাড়ালে বাজারে অর্থের যোগান কমে যায় এবং কমালে বাজারে অর্থের যোগানটা বেড়ে যায়। তারপরে দেখো M1কে বলে ন্যারো মানি আর M3কে বলে ব্রড মানি। এই দুটো তোমরা জাস্ট কিছু বোঝার দরকার নেই, পুরো ডিটো মুখস্থ করো। M1কে বলে ন্যারো মানি আর M3কে বলে ব্রড মানি। এখান থেকে প্রশ্ন আসে যে ব্রড মানি কোনটি, M1, M2, M3, M4, আর ন্যারো মানি কোনটি, M1, M2, M3, M4। M1কে বলে ন্যারো মানি আর M3কে বলে ব্রড মানি। তারপরে দেখো কি বলছে, জিডিপি। জিডিপি পুরো কথা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। গ্রস ডোমেস্টিক প্রোডাক্টটা কী জিনিস? বলছে একটি ভৌগোলিক সীমানার মধ্যে নির্দিষ্ট সময়কালে দেশের নাগরিক বা দেশীয় বিনিয়োগ এবং বিদেশি বিনিয়োগ মিলিয়ে মোট যে উৎপাদন ও পরিষেবা সংগঠিত হয় তার আর্থিক মূল্যকে সেই দেশের ওই নির্দিষ্ট সময়কালে জিডিপি বলে। একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমানার মধ্যে, অর্থাৎ একটা দেশের মধ্যে নির্দিষ্ট সময়কাল, অর্থাৎ 1 বছরে দেশের এবং বিদেশি, দেশীয় নাগরিকের আয় এবং বিদেশি নাগরিকের আয়, মোট যে আয়টা হলো তাকে বলে ওই দেশের ওই নির্দিষ্ট সময়ের জিডিপি। এর মধ্যে 3টে জিনিস ইনক্লুড থাকে। দেশে অবস্থিত, 1 নম্বর হচ্ছে দেশে অবস্থিত কোনো দেশের নাগরিক, অর্থাৎ আমি যদি বলি যে ভারতের মধ্যে আছে ভারতীয় ব্যক্তি যে আয় করছে তার আয় 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ভারতীয় ব্যক্তি কিন্তু ভারতের বাইরে থেকে আয় করছে, সেটা হচ্ছে 2 নম্বর। প্লাস
ভারতের মধ্যে আছে বিদেশি ব্যক্তি যে ভারতের থেকে আয় করছে, সেটা হচ্ছে 3 নম্বর। তাহলে 1 নম্বর হচ্ছে ভারতে আছে এবং ভারতের আয় করছে ভারতীয় ব্যক্তি, সেটা হচ্ছে 1 নম্বর। এবং ভারতীয় ব্যক্তি কিন্তু বিদেশ থেকে আয় করছে, দেশে পাঠায়, দেশের বাড়িতে সে টাকা পাঠায়, সেটা 1 নম্বর। 3 নম্বর হচ্ছে ভারতের মধ্যে কোনো বিদেশি ব্যক্তি রোজগার করছে, সেই মোট আয়কে একসঙ্গে বলে জিডিপি। কেমন? এবার দেখো জিএনপি কি। জিএনপি হচ্ছে জিডিপি থেকে বিদেশিদের আয় বাদ দিলে যা থাকে। অর্থাৎ জিডিপি 3টে আয় ছিল, জিডিপি 3টে আয়ের মধ্যে ভারতীয়দের আয়টা রেখে দিচ্ছে, ভারতে যে বিদেশিরা আয় করছে সেটাকে বাদ দিয়ে দিচ্ছে, পড়ে থাকছে জিএনপি। কেমন? জিএনপির কথা হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। যেহেতু ন্যাশনাল আছে তাই জন্য ন্যাশনাল, যেহেতু তাই জন্য ন্যাশনাল জাতীয় ভারতের যারা আয় করছে দেশে এবং বিদেশে তাদের মোট আয়কে বলে জিএনপি। ঠিক আছে? তারপরে দেখো এনডিপি। এনডিপি মানে নিট ডোমেস্টিক প্রোডাক্ট। জিডিপি মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, আর এনডিপি মানে নিট ডোমেস্টিক প্রোডাক্ট। তো জিডিপি থেকে, জিডিপি ছিল আমরা দেখেছি, জিডিপি থেকে যদি আমরা নেট ডোমেস্টিক প্রোডাক্ট বার করতে যাই তাহলে অপচয় বা অবচয়টা বাদ দিতে হবে। অর্থাৎ আমাদের দেশে যা জিডিপি আছে, হঠাৎ করে কোনো জায়গায় দুর্যোগ সৃষ্টি হলো, অপচয় হচ্ছে, তো সেগুলো বাদ দিয়ে দিলে যা পড়ে থাকছে তাকে বলে এনডিপি, নিট ডোমেস্টিক প্রোডাক্ট। দেখো জিডিপি থেকে ওই বছরের মূলধনের যে ক্ষয়ক্ষতি বা অবচয় হয়েছে তা বাদ দিলে পাওয়া যায় এনডিপি। ঠিক আছে? এবার দেখো এনএনপি। এনএনপি মানে নিট ন্যাশনাল প্রোডাক্ট। জিএনপি দেখেছি, জিএনপি কী করে পেলাম? জিএনপি পেলাম যে জিডিপি থেকে বিদেশিদের আয় বাদ দিলে জিএনপি পেয়েছিলাম, এবং জিএনপি থেকে যখন অবচয় বাদ দেবো তখন যা পড়ে থাকবে তাকে বলে নিট ন্যাশনাল প্রোডাক্ট। এই 4টে জিনিস তোমরা খাতায় একটু লিখে নেবে, লিখে নিয়ে পড়বে, ভালো করে এটাকে দেখবে, দেখে নিয়ে পড়বে। এই সমস্ত যে ইকোনমিক্যাল টার্মগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষার সময় একটু বুঝে রাখলে এবার এখান থেকে যা প্রশ্ন দেবে তোমরা খুব সহজে সেগুলো পারবে। কেমন? ভিডিওটিকে আর বড় করছি না, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটা লাইক করো, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনটি ক্লিক করে রেখো। আর কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে জানিও। প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখার জন্য তোমাকে ধন্যবাদ।